25 বছর হয়ে গেছে আমার অভিনেতা হিসেবে। এই কাজটা আমার আর করতে ভালো লাগে না। এটা করে ফেলেছি আমি ছোটবেলা থেকে বহুবার আর কি। আমরা একটা ছবি শুট করতে গেছিলাম বনি বলে। সেই ছবিটাতে আমার আর কোয়েলের কিছু ওখানকার কিছু গুন্ডাদের সঙ্গে একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল। অ্যাকশন জিনিসটা একদিকে লোকে ভাবে যে বিরাট স্টান্টস বা অনেক গ্যাজেটস, অনেক রিগ, অনেক কেবলিং, অনেক হার্নেসিং, কিন্তু তা যেমন অ্যাকশন কিন্তু আসলে এডিট। মানে সমস্ত ভালো অ্যাকশন ডিরেক্টর কিন্তু আসলে খুব ভালো এডিটার। কখনো কি মনে হয় যে প্রযোজক হিসাবে এই বাংলা ইন্ডাস্ট্রিতে টাকা ইনভেস্ট করাটা তুলনায় রিস্কি? A film like কান্তারা। ಅದರ ತೀರ್ಮಾನ ಇವತ್ತಲ್ಲ, ಮುಂದೊಂದು ಕಾಲ ಬರ್ಬೇಕಾಗ್ತದೆ. কান্তারা ছবিটি তৈরি হয়েছে যে টাকায়, সেই টাকায় বাংলায় কিন্তু একটা ওই স্কেলের ছবি তৈরি করা সম্ভব। তোমার চোখে বর্তমানে বাংলা ও বাঙালি তুমি কি মনে করো? বাঙালি বলতেই সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, রসগোল্লা, মিষ্টি দই, ধুতি ওসব না। এই বাঙালি জাতিটার একটা ইতিহাস আছে। আমি সেই ইতিহাস থেকে বঞ্চিত বা বাইরে নই। অনুষ্ঠান শুরুর আগে ধন্যবাদ জানাই আমাদের আজকে এপিসোড স্পন্সর বিরিয়ানিজমকে। বিরিয়ানিজম ইজ আ ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড, যেখানে আপনারা যারা বিরিয়ানি লাভার তারা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ থেকে চলে আসতে পারেন সময় করে ইউর ফেভারিট বিরিয়ানির ডেস্টিনেশন হিসাবে শ্রীরামপুরে বিরিয়ানিজমের একটি 5তলা আউটলেট রয়েছে এবং আরও একটি মাহেশে তাদের বিরিয়ানিজমের সেকেন্ড আউটলেট রয়েছে। অ্যাড্রেস কিংবা ডিসক্রিপশন এভরিথিং আমাদের এই ইউটিউবের ডিসক্রিপশানে তাদের লিঙ্ক দিয়ে দিলাম। আপনারা সেখান থেকে দেখে বিরিয়ানিজমকে স্টাডি করে বিরিয়ানিজমে একবার ভিজিট কিন্তু করতেই পারেন। তো যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কেমন আছো সেটা বলো। ভালোই আছি। মানে মানুষ প্রজাতিটার একটা দোষ আছে, যতই সে ভালো থাকুক সবসময় সে আরো ভালো থাকতে চায়। হ্যাঁ, বসতে পেলে শুতে চায় বলি না আমরা। তো সেই জন্যই কোনো সময়তেই আমি কখনোই বলি না যে ভালো নেই গো, এটাও যেরকম বলি না, তেমনি আবার কখনো বলি না যে আরে দারুণ আছি, বেস্ট। সব সময়তেই দের ইজ রুম ফর মোর। সো ভালো আছি। তোমার অভিনয়ের অসংখ্য ভক্ত। তোমার কি মনে হয় যে অভিনয়ের আর কোন কোন দিকগুলো তোমার এক্সপ্লোর করা বাকি আছে, বা আর কোন কোন কাজগুলো আরেকটু বেটার করতে পারলে ভালো হতো? তুমি অভিনয় জিজ্ঞেস করলে আমি আগে অভিনয় নিয়ে বলছি, শুধু অভিনয় নিয়ে বলছি। দেখো, সত্যি কথা বলতে কি, 25 বছর হয়ে গেছে আমার অভিনেতা হিসেবে সিনেমা জগতে। আমি বাংলাতেই মূলত, কিছুটা হিন্দিতেও কাজ করেছি বা করি। আমি বাংলাতে চেষ্টা করি এই ধরনের জিনিস অ্যাভয়েড করতে এখন, যেগুলোতে আমি যে মানুষটা যেরকম মোটামুটি ভালো কথা বলি, বাংলা, ইংরেজি, হিন্দি মোরলেস বলতে পারি, একটা পড়াশোনা আছে বোঝা যায়। পড়াশোনা মানে বেসিক পড়াশোনা। মানে আমার যেটুকু পড়াশোনা যেটুকু আছে তার থেকে লোকে অনেক বেশি পড়াশোনা আছে বলে মনে করে। যে কোনো কারণেই হোক, অতটা পড়াশোনা আমার নেই। হ্যাঁ, কিন্তু বেশ একটা ভদ্র সৌম্য একটা ব্যাপার। আ এই যে একটা ইমেজ আছে, এই ইমেজটাকেই পর্দায় আরো একবার আমাকে প্রস্ফুটিত করতে হবে। এই কাজটা আমার আর করতে ভালো লাগে না। এটা করে ফেলেছি আমি ছোটবেলা থেকে বহুবার আরকি। একটা সময় এটাকে এনক্যাশ করা আমার দরকার ছিল, বিকজ হয়তো এরকম এক্সাক্টলি এরম প্রোফাইলের কেউ ছিল না। বাট সেটা হয়ে গেছে। মানে এখন আমি তো একজন অভিনেতা। আমার নিজেকে ভাঙতে ইচ্ছে করে, আবার গড়তে ইচ্ছে করে। তো সেই কারণে আমার আর মানে এই ধরনের জিনিসই আরো একবার করতে ইচ্ছে করে না বাংলায়। হিন্দিতে আমার সেই চয়েসটা অতটা নেই। মানে হিন্দিতে যদি আজকে আমি একটা ভালো একটা ব্যানারের ভালো একটা কাজ পাই, ভালো একটা শো বা ভালো একটা ফিল্ম পাই, যদি ভালো টাকা থাকে সেটাতে, তাহলে মানে সেটা আমি করব আমি সেটা। বাট বাংলাতে আমি চেষ্টা করি যে মানে এই ব্র্যাকেটিংটা থেকে বেরিয়ে গিয়ে একদম যেটা কখনো করিনি বা করলেও কম করেছি, মানে যেরকম আমি নই মানুষটা, সেরকম কাজ করতে, হ্যাঁ, সেরকম সেই ধরনের চরিত্র বাঁচতে অভিনেতা হিসেবে। আর ডিরেক্টর হিসাবে, পরিচালক হিসাবে?
প্রযোজক হিসেবে যে কটা কাজ আমরা এখন অবধি করেছি তার মধ্যে অনেক কটাই খুব দর্শক প্রশংসিত হয়েছে। কিন্তু যেটা একদম একজন প্রযোজক হিসেবে এরকম একটা ছবি করার ইচ্ছা আছে যেটা একদম ব্লকবাস্টার হবে। মানে প্রচুর টাকা রোজগার করব যেটা থেকে আমরা প্রোডিউসার হিসেবে। হ্যাঁ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হুম, এ নিয়ে কোনো হুম। সন্দেহ নেই। ঠিক আছে? আ মানে আমিও চাই একটা 'উইন্ডোজ' এর মতো একটা ভীষণ বাণিজ্য সফল ছবি বানাতে। বেশ ওরা একটা না অনেকগুলো বানিয়েছে। বা একটা 'খাদান' বানাতে, হ্যাঁ? বা ধরো একটা 'একেন' বানাতে, হ্যাঁ? এরকম আমি বানাতে চাই এক প্রযোজক হিসেবে। পরিচালক হিসেবে যেটা আমার মনে হয় যেটা যে দিকটা আমার এক্সপ্লোরড নয় বা অনেক কম এক্সপ্লোরড বা নিজেও করার সুযোগ কম পেয়েছি বা কম করেছি। আ আমি একটা জিনিস করতে পেরেছি যেটা আমার অনেকদিনের ইচ্ছে ছিল সেটা হচ্ছে হররটাকে এস্টাবলিশ করা বাংলায়। হরর কেউ বানাতো না। মানে এইটুকু আমি এটার জন্য আমি নিজের পিঠ চাপড়াতে পারি যে হরর জনরাটাকে আমি বাংলাতে আমি আবার শুরু করি আরকি ২০২৩ সালে। আ কেননা তার একটা বড় কারণ আমি সেটা সাহস পেয়েছিলাম কিন্তু তোমাদের মতো অনেকগুলো পডকাস্ট হুম। থেকে এবং অনেকগুলো অডিও বুক থেকে আমি বুঝতে পেরেছিলাম যে উম আ দর্শকটা আছে। দর্শকটা আছে, শ্রোতা আছে যখন দর্শকও থাকবে এবং বাঙালি আর তারা মানে অতিলৌকিক বা পারলৌকিক বা অলৌকিক জিনিস নিয়ে কাজ করবে না বা তাদের সেটা নিয়ে উত্তেজিত হবে না এটা হতে পারে না। হ্যাঁ? তো সেই বিশ্বাসটা অনেকটা কিন্তু তোমাদের মতো পডকাস্টার্সদের কাছ থেকে পেয়েছি। কিন্তু যে দিকটা আমার এখনো আমি মনে করি যে পরিচালক হিসেবে যে দিকটা আমি আরো এক্সপ্লোর করতে চাই, আ সেটা হচ্ছে যে আমার ছবি এখনো অবধি লোকে দেখেছেন, বড় পর্দার ছবি দেখেছেন, খুব রিফাইন্ড একটা 'সোনার পাহাড়' দেখেছেন লোকে, আ একটা আ আ অভিযান দেখেছেন মানুষ, হ্যাঁ? 'এই রাত তোমার আমার' অনেক লোক মানুষ দেখেছেন। কিন্তু আমি কিন্তু 'হাওয়া বদলের আমি'টাও কিন্তু আমি। ওই একদমই। প্রচণ্ড কেওড়া মজার আমিটা কিন্তু আমি। এবং সেইটারই হাত ধরে আমি আসলে খুব ভালো অ্যাকশন ডিরেক্টর একজন। মানে আমি অ্যাকশন খুব ভালো শুট করি। মানে সলিড অ্যাকশন মানে সেটা কিন্তু ইয়ার্কি মারার মতো অ্যাকশন না। মানে এটা অনেকে জানে না। মানে যেরকম ধরো তোমাকে একটা উদাহরণ দিই। আমরা একটা ছবি শুট করতে গেছিলাম 'বনি' বলে। আমি ছবি হুম, বানিয়েছিলাম 'বনি' হুম। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে ২০২১ সালে দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল। যখন 50% ক্যাপাসিটিতে সিনেমা হল চলছিল কোভিডের ঠিক পরে। তো সেই ছবিটাতে আ আমার আর কোয়েলের কিছু ওখানকার কিছু গুন্ডাদের সঙ্গে আরকি ইটালিতে শুট হয়েছিল ছবিটি। একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল। সেটার জন্যে আমরা একটা গোটা দিন রেখেছিলাম। হ্যাঁ? আ আমরা কিন্তু মানে এফোর্ড করতে পারিনি। মানে আমরা আলাদা করে ওখান থেকে স্টান্ট ডিরেক্টর নেওয়াটা এফোর্ড করতে পারিনি। আমাদের সঙ্গে একজন বোধহয় অ্যাসিস্ট্যান্ট শুধু ছিল। যিনি এখান থেকে গেছিলেন আমাদের সঙ্গে। দ্যাট ওয়াজ ইট। আ হঠাৎ করে সেদিনকে একটা অকস্মাৎ বৃষ্টি হওয়ার ফলে আমাদের সারাদিনের সময়টা নেমে ৬ ঘন্টায় চলে আসে। ৬ ঘন্টায় ওই অ্যাকশন সিকোয়েন্সটা কিন্তু পুরোটা মানে মানে আমি প্রায় একা হাতে ঝড়ের বেগে শুট করি পুরো জিনিসটা। তার কারণ অ্যাকশন জিনিসটা একদিকে লোকে ভাবে যে বিরাট স্টান্টস হুম। বা আ অনেক গ্যাজেটস, অনেক রিগ, অনেক কেবলিং, অনেক হার্নেসিং। কিন্তু তা যেমন অ্যাকশন কিন্তু আসলে এডিট। হ্যাঁ, যেকোনো অ্যাকশন ডিরেক্টরও এটা মানবে। মানে সমস্ত ভালো অ্যাকশন ডিরেক্টর কিন্তু স্টান্ট ডিরেক্টর কিন্তু আসলে খুব ভালো এডিটর। হ্যাঁ? হুম। তো আমি যেহেতু মূলত একজন মানে একটা আমার এডিটিং এর প্রতি একটা আসক্তি আছে। আমি যখন ফিল্ম স্কুলে পড়তাম আমার 2nd সেমেস্টারে স্পেশালাইজেশন ও এডিটিং ছিল। তো সেই কারণে আ মানে এবং আমার জাস্ট ভালো লাগে মানে অ্যাকশন ডিরেক্ট করতে। এটা অনেকে জানে না আচ্ছা। অ্যাকচুয়ালি। আমি অ্যাকশন ছবি খুব পছন্দ করি এবং অ্যাকশন আ আমার ধারণা আমি অ্যাকশন খুব ভালো ডিরেক্ট করব। সেই সুযোগটা হয় পাওয়ার অপেক্ষায় আছি কিংবা নিজেই নিজের জন্য তৈরি করার অপেক্ষায় আছি। ধরো প্রযোজক হিসাবে যখন একটা তো হচ্ছে অভিনেতা, দেন পরিচালক আরেকটু হেডেক, দেন প্রযোজক হিসেবে তুমি যখন আসছো, মাঝে মধ্যেই দেখা যায় যে আমাদের ইন্ডাস্ট্রিতে বেশ কিছু শুটিং বা ইত্যাদি নিয়ে জটিলতা তৈরি হচ্ছে বা ইত্যাদি। তো কখনো কি মনে হয় যে প্রযোজক হিসাবে এই বাংলা ইন্ডাস্ট্রিতে টাকা ইনভেস্ট করাটা তুলনায় রিস্কি? রিস্কি ১০০ বার। সেটার জন্যে ওই জটিলতাগুলো দায়ী নয়। হ্যাঁ? আ রিস্কি এই কারণে যে আমরা আমাদের মার্কেটটাকে যে পরিমাণ বাড়াতে পারা উচিত ছিল নানা হুম, কারণে সেগুলো সেই পরিমাণ জায়গায় আমরা মানে বাড়াতে পারিনি। দেখো ভারতের একটা সময় বলা হতো যে হিন্দি মানে সারা পৃথিবীর মানুষ আ ভারতীয় সিনেমা বলতে বলিউড বুঝতেন। আজও অধিকাংশ সারা পৃথিবীর মানুষ তাই বোঝেন। কেননা হিন্দি ছবি সবথেকে বেশি প্রচার পায়। কিন্তু গত তুমি ১০ বছরে যদি দেখো, দক্ষিণ ভারতের ছবি যেভাবে বিদেশেও তার জায়গা বা তৈরি আমাদের করেছে। গোটা দেশের গোটা দেশে, বিজ্ঞান। ১ম এ গোটা দেশে তারপর বিদেশে। বিদেশে অনেক আগে থেকেই অ্যাকচুয়ালি চলত। আ
আমাদের দেশে যেভাবে আস্তে, আস্তে মানে সর্বভারতীয় ছবি হয়ে দাঁড়িয়েছে আরকি। আ সেটা ওরা পেরেছে তার কারণ ওদের ইকোনমিক্যালি ওরা আরো অনেক বেশি টাকা ইনভেস্ট করেছে হুম। এবং ১ নম্বর সেটা ২ নম্বর কথা এবং সেটা কোনো অংশে ১ম টার থেকে কম গুরুত্বপূর্ণ না। এটা হচ্ছে ওরা না ওদের নিজেদের গল্পগুলো বলতে জানে। আমরা কেমন একটা যেন আ আমাদের শিখরের গল্পগুলো বলা বলা বন্ধ করে দিয়েছি। আমি সবসময়তেই এটা বলেছি এবং সেটা বলার জন্যে কিছু কোনো ক্ষেত্রে চক্ষুশূলও হয়েছি। সেটা হচ্ছে যে আমি যে ধরনের ছবি করে পরিচিত হয়েছি, সেই ধরনের ছবি যাতে হয়, সেই তথাকথিত আরবান একটু ছবি আরকি। সেই ছবিগুলো হওয়ার জন্যে সাকসেসফুল কমার্শিয়াল বাংলা ছবি হওয়া ভীষণ দরকার। কমার্শিয়াল বাংলা ছবি যদি সফল না হয়, তাহলে কোনো কিছু দাঁড়াবে না। কোনো জিনিস দাঁড়াবে না। আমাদের কিন্তু একটা মানে আমি বলছি একদম প্রপার মানে একটা দেব, জিৎ, বুম্বাদা এদের কিন্তু প্রপার কমার্শিয়াল বাংলা ছবি আ এদের এদের হাত ধরে মানে ক্রমাগত হতে থাকা দরকার হুম। এবং ক্রমাগত চলতে থাকা দরকার। মানে বাণিজ্য সফল হওয়া দরকার। হ্যাঁ? না হলে হবে না এবং এইগুলোকে বাণিজ্য সফল করতে গেলে এগুলোকে ভীষণভাবে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে মাটি, আমাদের যে ভূমি সেখানকার গল্পগুলো বলতে হবে। যেটা দক্ষিণ ভারতের মানে বিরাট টাকা ব্যয়ে কমার্শিয়াল ছবিও কিন্তু দেখবে খুব রুটেড হয়। হুম। খুব শিকড়ের কাছাকাছি হয়। তো এই দুটো কারণ নিঃসন্দেহে আছে। আ আর সেইজন্যেই একটা কি হয়েছে মানে এই যে আমরা কমার্শিয়াল ছবি বানানো বন্ধ করে দিলাম না? হ্যাঁ? এই বন্ধ করে দিয়ে যেটা বিপদ হয়েছে সেটা হচ্ছে যে উ মানে পশ্চিমবাংলা তো শুধু কলকাতা নয়। একদমই তাই। এবার এই কলকাতার বাইরে রেস্ট অফ বেঙ্গল যাকে বলা হয়, আরবি বলা হয় মার্কেটিং এর টার্মস এ। সেই আরবি না বাংলা ছবি দেখা বন্ধ করে দিল। এটা একটা খুব বিপদ হয়েছে। তার ফলে কি তোমার রেভিনিউটা এইটুকু হয়ে গেছে। হ্যাঁ? একটা শহর কেন্দ্রিক হয়ে শহর যাচ্ছে। বা শহরতলি মেক্সিমাম ধরো শহরতলি, হ্যাঁ। শহরতলি কেন্দ্রিক। হ্যাঁ? যেখানে মানে তুমি ওই সাইজেরই ছবি বানাতে হবে সেটা করেই একমাত্র তুমি প্রত্যাশা করতে পারো তুমি টাকাটা রিকভার প্রফিট করবে। করতে। হ্যাঁ, রিকভার করবে। এবং কিন্তু আজকে ধরো পশ্চিমবাংলার কত মানুষ ভারতের অন্যান্য প্রদেশে থাকেন। ঠিক আছে? বিদেশে থাকেন। বিদেশে থাকা বাঙালিরা ইউজুয়ালি একটু আমি যে ধরনের ছবি করে পরিচিত সেই ধরনের ছবি দেখতে ভালোবাসেন। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে থাকা বাঙালিরা তারা কিন্তু যেতে পারেন, যেতে চান সেখানে যদি বাংলা ছবি মুক্তি পায়। বাট তারা তো চাইতে পারেন যে একদম আদ্যোপান্ত একটা কমার্শিয়াল ছবি আমি দেখব বাংলা হুম। থেকে আমার নিজের ভাষায় দেখব। তো সেজন্য আমার মনে হয় যে আমাদের ক্রমাগত কমার্শিয়াল বাংলা ছবি বানিয়ে যাওয়া মানে বানাতে থাকা দরকার এবং কমার্শিয়াল অরিজিনাল গল্প নিয়ে বাংলা অরিজিনাল গল্প নিয়ে কমার্শিয়াল বাণিজ্যিক ছবি বানিয়ে সেটাকে সেলিব্রেট করা দরকার। সেগুলো যারা বানাবেন তাদেরকে অনেক বেশি উদযাপন করা দরকার আরকি। আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছা করে, মানে তোমার এক্সপেরিয়েন্স আমি জানবো। সেটা হচ্ছে যে ধরো এই যে সাউথ ইন্ডিয়ান যে ছবিগুলো রয়েছে, সেগুলোর সেই ছবিগুলো কিন্তু যখন প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে তখন ডাবিং করে হিন্দি ডাবড হয়ে বা ইংলিশে ডাবড হয়ে মুক্তি পাচ্ছে। তো ধরো বাংলা আজকে তো ভাষাটা অতটা সীমাবদ্ধতা আর নেই। না। ইনফ্যাক্ট এই যে আমরা এখন পডকাস্ট করছি, আমার সাথে ইউটিউবের একটি টিমের কথা হচ্ছিল, হয়তো মাস কয়েকের মধ্যে এই পডকাস্টটাও যে কোনো ভাষার মানুষ যে কোনো ভাষায় হ্যাঁ, শুনতে তাই তো পাবে। দেখি আজকাল অনেক আমি ইউএসএ তে লঞ্চ হয়ে গেছে আমার আমাদের। আরেকটা অবসেশন আছে সেটা নিয়ে কথা বলতে গেলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ। মানে সেটার ভিডিও প্রচুর দেখি। সেই ভিডিও প্রচুর YouTube এ দেখতে গিয়ে আমি দেখিয়েছি সেগুলো আমি দেখতে পাচ্ছি দেশি লোকেরা দের তৈরি করা ভিডিও হ্যাঁ। কিন্তু অডিওটা ইংরেজিতে আরকি। ইংরেজিতে, এবং রাইট। আমেরিকান ইংরেজিতে সেটা একদমই, একদমই। আমি তো ১ম এ চমকে যেতাম যে এটা কি করে হলো? আবার দেখলাম যে এটা হবে। আমাদের পডকাস্টটাও আজকে হয়তো কেউ একজন আফ্রিকাতে বসে আছেন, কারেক্ট, তিনি কারেক্ট। তার ল্যাঙ্গুয়েজে শুনতে পারবেন। হ্যাঁ, এখন ইটস আ ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক ওয়ার্ল্ড বেসিক্যালি। তাহলে কোন জায়গায় আমরা আটকাচ্ছি যে আমরা ওই প্যান ইন্ডিয়া স্ট্যান্ডার্ডের ছবি বানাতে পারছি না? আমরা কি সেটাই জিজ্ঞাসা করলাম। আমরা কি রিস্ক নিতে ভয় পাচ্ছি? আমি এটার সঙ্গে না ডিরেক্টলি আবার অর্থনীতি জড়িয়ে। হুম। আসলে কি বলতো যে উম এক হচ্ছে যে বাঙালি কোনোদিনই খুব তো আ বাঙালি ব্যবসাদার হয়নি তা না, অনেক হয়েছে। এই মুহূর্তে অনেক এন্টারপ্রেনিউর্স আছেন যারা বাংলা থেকে পার্সেন্টেজ কম। পার্সেন্টেজ কম এক। আর বাঙালি গড়পড়তা মানসিকতাটা হচ্ছে যে বাবা আমি একটা মানে একটা চাকরি করি, একটা মাস গেলে মাইনে পাই, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা একদম, নারী পুরুষ একদম। নির্বিশেষে এটা একটা মানে গড়পড় অ্যাবসোলিউটলি, হ্যাঁ। অ্যাবসোলিউটলি। সেই জায়গা থেকে ধরো আজকে আমাদের এঞ্জেল ইনভেস্টরের একটু অভাব আছে। মানে ধরো আজকে প্রচুর প্রযোজক বাংলা ছবি করতে আসেন, তাদের কোনো ধারণা নেই ইন্ডাস্ট্রি সম্বন্ধে। আম
তারা কিছু টাকা ইনভেস্ট করতে চান। এবার তারা ইনভেরিয়েবলি গিয়ে কিছু মানুষের কাছে পড়েন যারা খুব শর্ট টার্ম একটা প্ল্যান নিজেদের জন্য ভাবেন। মানে যে আচ্ছা একটা মুরগি পাওয়া গেছে, একবারে কাট, যে কটা ডিম পারে পেড়ে নিই। হ্যাঁ, আমার এই যে কটা ডিম পাবো আমি সেই কটা ডিম দিয়ে আমার রিটায়ারমেন্ট প্ল্যানটা তৈরি হয়ে গেল। হুম, এইটা পরিচালকদের, বাঙালি অনেক পরিচালকদের মানসিকতা আমি দেখেছি এই জিনিসটা। তারা যে খুব বিখ্যাত পরিচালক তা না। কিন্তু এই যারা ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসেন টাকা ইনভেস্ট করতে, তারা রাইট। সাধারণত এই ধরনের লোকের কাছেই গিয়ে একদমই, পৌঁছন। একদমই। এটা আমি হ্যাঁ, ব্যক্তিগতভাবেও হ্যাঁ, দেখেছি। ঠিক আছে। এবার তাহলে এই একবার তারা এসে আ তার একটা একটা বড় কারণ হচ্ছে ধরো একটা অ্যাঞ্জেল ইনভেস্টর বা একজন আননোন ইনভেস্টর চট করে তোমার অ্যাক্সেসটা পাচ্ছে পাচ্ছে না। না। সে চেষ্টা করছে যে অ্যাক্সেস খুঁজতে। হুম, এবার অ্যাক্সেস খোঁজার পথে ৪ টে ৫ টা ৬ টা ৭ টা ধাপ আছে। সেই ধাপে একটা লোক চলে একটা এলো। মাঝখানে সে তাকে কেটে দিয়ে বেরিয়ে গেল। এবার সে একবারে সেটা ৪ কোটি টাকার একটা ধাক্কা খেল। সে কেন আর ফিরে আসবে? এইটাও আমাদের একটা মানসিকতার সমস্যা আছে। যে আমরা এটা ভাবি না যে একটা লোকের সঙ্গে এটা না মানে ব্যবসায়িক মানসিকতা থাকলে এই মানসিকতাটা আ ন্যাচারালি তৈরি হয়, অর্গানিক্যালি তৈরি হয় তোমার মধ্যে। যে না আমি একবারে ডিম পাড়াবো না মুরগিটাকে দিয়ে। আমি ১০ বছর ধরে ডিম পাড়াবো না, আমারই তো সুবিধে। হুম, হ্যাঁ? যে মানুষটা ফান্ড নিয়ে এসছে, আমি যদি তাকে তো তাকে আমি বিজনেস বলব দিতে না পারি, আপনি হ্যাঁ, ৪ কোটি টাকা ইনভেস্ট করবেন না ১ম এ। একটু কম করুন। আপনি আগে ১ম টাতে এটলিস্ট ব্রেক ইভেন করুন। যাতে তিনি করেন। হ্যাঁ? আমি দেখব আমার অভিনেতাদের সঙ্গে আমি নিজে এমনভাবে বাজেটিং করব, আ দেখব যাতে উনার খুব বেশি ক্ষতি না হয়। তাই না? তাকে যদি আমি না বাঁচাই তার সঙ্গে আমার লং টার্ম সম্পর্কটা কিভাবে তৈরি হবে? ঠিক আছে? আমরা খুব শর্ট টার্ম ভাবি। ১ নম্বর এটা। আর তাছাড়া সত্যি মানে এমন একজন লোক যিনি মন খুলে বলতে পারেন যে, "ভাই আমি ২৫ কোটি টাকা নিয়ে এসছি। আগামী ৫ বছর আমি এতগুলো ছবি বানাবো, ৩ টে ৪ টে ছবি বানাবো। একটু বেশি টাকারই ছবি বানাবো। তারপর দেখি না কি হয়। ২৫ কোটি টাকা আমার জলে যাবে, তাই তো? হ্যাঁ, মেক্সিমাম কি হবে? এটাই তো হবে।" এই ধরনের এই ধরনের মানসিকতার এঞ্জেল ইনভেস্টর আসেন না বাংলা ইন্ডাস্ট্রিতে। সেটা একটা প্রবলেম। কেননা তুমি যেভাবে বলছো না যে, আমাদের প্যান ইন্ডিয়ান ছবির জায়গা থেকে যদি আমাদের কম্পিট করতে হয়, তাহলে কিন্তু এরকমই একটা ঝুঁকি নিয়ে করতে হবে। মানে ধরো এরম ঝুঁকিপূর্ণ এবং এরম ফান্ড লাগবে। এরম না ঝুঁকি মানেই ওটার মানে একদমই অর্থনৈতিক তাই। ঝুঁকির কথা বলছি। যেমন ধরো লেটস সে আ ফিল্ম লাইক 'কান্তারা'। 'কান্তারা'র আগে ঋষভ শেঠি কিন্তু ছবি করেছেন। আমি দেখেছি। 'গারুড়া গামানা', আ 'ঋষভ বাহানা-টাহানা' করেছেন। হুম, কিন্তু তিনি কিন্তু এই পর্যায়ে বিখ্যাত একেবারেই ছিলেন না। 'কান্তারা' ছবিটি তৈরি হয়েছে যে টাকায়, হ্যাঁ? সেই টাকায় বাংলায় কিন্তু একটা ওই স্কেলের ছবি তৈরি করা সম্ভব ভেরি মাচ। সে টাকায় হবে কিন্তু। 'কান্তারা' আমি বাজেটটা ইচ্ছে করে বলব না, আমি জানি এক্সাক্ট বাজেটটা আমি জানি। 'কান্তারা 1' মানে 'কান্তারা' যেটা ১ম ১ম চ্যাপ্টার 1 এর কথা বলছি না। মানে নতুন যেটা বিরাট বড় টাকা খরচা করে তৈরি এটা না, ১ম টা। ১ম টা একটি একজন একটা অ্যাম্বিশন নিয়ে ঋষভ শেট্টির উপর একটা বাজি লাগিয়েছিলেন। বা ঋষভ শেট্টি একজন ইনভেস্টরকে কনভিন্স করতে পেরেছিলেন যে, "আপনি এই বাজিটা ধরুন আমার উপর, আমি আপনাকে রিটার্ন দেব।" দ্যাটস এক্সাক্টলি হোয়াট হ্যাপেন্ড। সো এই যে ঝুঁকিটা আছে, এই ঝুঁকিটা নিতে হবে। আনফরচুনেটলি আমাদের এখানে ঝুঁকি যে নেওয়া হয়নি তা না। তারা প্রতিষ্ঠিত প্রোডাকশন কোম্পানি তারা নিয়েছেন। ঝুঁকিগুলো অনেক ক্ষেত্রে সফল হয়নি আরকি। আবার কিছু ক্ষেত্রে হয়েওছে। কিন্তু অসফল হওয়ার সংখ্যাটা বা পার্সেন্টেজটা হয়তো একটু সফলের বেশি। থেকে বেশি। এবং হুম, মানে প্রতিষ্ঠিত কোম্পানিরা তো করবেন তাদের কাজ। কিন্তু মার্কেটে বা ইন্ডাস্ট্রিতে মানি ইনফ্লো করতে হলে নতুন প্রযোজককে লিকুইডিটি আনতে হবে। এবং সেই লিকুইডিটি ফেরত দিতে জানতে হবে তাদেরকে। আমাদের জানতে হবে তাদেরকে ফেরত দিতে। তবেই কিন্তু এই প্যান ইন্ডিয়ান স্ট্যাচার এর বাংলা ছবি তৈরি হবে। একদমই তাই। আমি আরেকটা প্রশ্ন তোমায় করব, সেটা হচ্ছে যে ধরো আমাদের দেখা যাচ্ছে যে এই যে নতুন যারা পরিচালক আসবে তারা তো অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রির নিয়ম কানুন এগুলো সম্পর্কে ওয়াকিবহাল নয়। কোথাও কি গিয়ে মনে হয় যে এই জিনিসগুলো আরেকটু স্মুথ হলে আমাদের জন্য সুবিধা হতো? তুমি কোন দিকে যাওয়ার চেষ্টা করছো আমি বুঝতে পারছি। সেটা স্বাভাবিক যাওয়াটা। আমি উল্টো দিকে আছি বলে তোমার আরো যাওয়াটা স্বাভাবিক। আ কিন্তু আমি বলি সেটা হচ্ছে যে দেখো প্রত্যেক অঞ্চলের কিছু নিয়মকানুন থাকে। প্রত্যেক আ দিকের প্রত্যেক আ বিশেষ করে ভারতবর্ষের মতো একটা দেশের যেখানে প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব একটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক ইতিহাস আছে। হুম, হ্যাঁ? এবং মানে সাংস্কৃতিক ইতিহাসটা বা সামাজিক ইতিহাসটা সেই অঞ্চলের রাজনৈতিক ইতিহাস থেকেই আসে। ঠিক আছে? তো কিছু যাকে বলে নর্মস অ্যান্ড প্র্যাকটিসেস অনুযায়ী একেকটা অঞ্চল পারফর্ম করে বা ফাংশন করে। ঠিক আছে? এবার আমার মনে হয় তুমি যেদিকে মানে অ অঙ্গুলি নির্দেশ করছো সেইটা এই নতুন যারা ফিল্ম বানাতে আসছেন
তাদের যেটা করা দরকার বলে আমার মনে করি যে তারা না দে শুড কাম ক্লিয়ার, মানে হচ্ছে যে তাকে তাকে দুটো রাস্তা বেছে নিতে হবে, দুটোর মধ্যে একটা। সেটা হচ্ছে যে আমি এই ইন্ডাস্ট্রি সেটআপের মধ্যে থাকবই না। হুম হ্যাঁ, আমি এখানে বিলংই করি না। আমি ঘটনাচক্রের বাঙালি। আমি আ আমি হনলুলু থেকে বসে বাংলা ছবি বানাতে পারি, কোনো অসুবিধা নেই। কেউ তো আমাকে আটকানোর নেই। আমি ভারতবর্ষের যেকোনো অন্য প্রান্ত থেকে বসে বাংলা ছবি বানাতে পারি। এটা আমার চয়েস। আমি কি ধরনের বাংলা ছবি বানাবো, সেই ছবি বাংলায় হবে, হাফ বাংলায়, হাফ হিন্দিতে হবে, হাফ বাংলায়, হাফ ইংরেজিতে হবে। ডাজন্ট রিয়ালি ম্যাটার। আমি সিনেমার ভাষা বলব। আমি ইন্ডিপেন্ডেন্ট যাকে বলে ছবি, সেই ছবি তৈরি করব। সেই ছবি তৈরি করে আমি দেশে বিদেশে ঘোরাবো ইত্যাদি হেনা-তেনা। তারপর আমি মানে যদি দেশে বিদেশে সমাদৃত হয় তাহলে হিউজ করে আমি রিলিজ করতে পারি ছবিটা আরকি। এটা একটা চয়েস। আরেকটা চয়েস হচ্ছে না, আমি বাংলা বাজারের ছবি বানাবো একদম। সেই ছবি তৈরি হবে ৩ থেকে ৪ ছবি শুটিং শেষ হওয়ার ৩ থেকে ৪ মাসের পরে এটি বড় সমস্ত বাংলা কলকাতার সমস্ত যাদের যারা প্রিমিয়ারে এলে রিলস-টিলস হয় সেরকম লোকজনদের ডেকে একটা বড় প্রিমিয়ার হবে। হ্যাঁ, এবং সেখানে কলকাতার তথাকথিত বাংলার যারা পরিচিত মুখ, অভিনেতা-অভিনেত্রী সবাই তারা থাকবেন ইত্যাদি। এটা আরেকটা চয়েস। এটা যদি 2nd টা যদি চয়েস হয়, তাহলে আমার মতে সেটা গিয়ে ক্লিয়ারলি এই যে নিয়মকানুন যেভাবে বা যেখান থেকে যাদের সঙ্গে তারা মানে তৈরি যেভাবে হয়, তাদের সঙ্গে গিয়ে একটা খোলাখুলি ডিসকাশন করে নেওয়াটা দরকার আরকি যে, হুম দেখুন দাদা আমি এইটা করতে চাই। হ্যাঁ, এইটা করতে চাই। আমার কাছে এই রেস্তো আছে। আপনি বলুন যে কিভাবে আমরা আপনাদের সাহায্য পেতে পারি আরকি। হুম আমার মনে হয় যেহেতু এভাবে জিনিসটা ফাংশন করে, এটা একটা বাস্তবতা। সেই বাস্তবতাটার মধ্যে থেকে কাজ করতে হবে। তাহলে বেস্ট ইস টু মানে একদম গিয়ে সামনাসামনি সত্যি বোঝাপড়া করে নেওয়া আরকি। এটা যে মুহূর্তে লুকিয়ে চুরিয়ে পিছনের রাস্তা দিয়ে হতে যাবে তখন কিন্তু এটা ফিরে এসে শেষকালে সেটা নিয়ে একটা বিপদই হবে। সেটা নিয়ে ঝামেলাই একটা হবে। ঝামেলাই হবে হ্যাঁ, তার থেকে বেটার বাবা সামনাসামনি করে নাও জিনিসটা। রাইট এবার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বাইরে বাঙালি মানুষ পরমব্রত চট্টোপাধ্যায় তোমার চোখে বর্তমানে বাংলা ও বাঙালি তুমি কি মনে করো? এই উত্তরটা আমাকে একটু সাবধানে দিতে হবে। কারণ আমি যেহেতু বোম্বেতে থাকি অনেকটা সময় সেই কারণে। আ আ আমি এখন অনেকটা সময় পশ্চিম বাংলায় থাকি। নিত্যদিন আ বাঙালিদের সঙ্গে বা নিজের স্বজাতির মানুষের সঙ্গে interact করি। ভীষণ বিরক্ত লাগে। তাদের সমস্ত খারাপ জিনিসগুলো যেগুলো আ আ মানে বাঙালির চরিত্রগত যে খারাপ জিনিসগুলো সেগুলো আরো বেশি করে চোখের সামনে উঠে আসে। আরো স্পষ্ট হয়, আরো দেখতে পাই, বিরক্তি তৈরি হয়, রাগ হয়, ক্লান্ত লাগে। আমি ওই দলে পড়ি না যে এটা মনে করা লোকের দলে পড়ি না যে যারা মনে করে আগে এগুলো ছিল না। হুম আমি মনে করি যে কিছু জাতির আ সামাজিকভাবে, ভৌগোলিকভাবে, আবহাওয়াগতভাবে কিছু জিনিস মজ্জাগত। ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ, আগে হয়তো এটা অন্য চেহারায় ছিল, এখন অন্য চেহারায় আছে। বাট সেটা আমার ক্লান্ত লাগতে আরম্ভ করে। তারপরে আমি ধরো কোনো ঘটনাচক্রে আমি একটু লম্বা সময়ের জন্যে আমি পশ্চিমবাংলার বাইরে মানে বাঙালি পরিবেষ্টিত হুম নই। আ এমন জায়গায় গেলাম কাজ করতে কোনো আরকি। ১ম ৫-৭ দিন দারুণ লাগে। বাবা ওই ক্লান্তিগুলো নেই। হ্যাঁ, লোকে অনেক বেশি proactive, লোকে অনেক বেশি attentive, লোকে অনেক বেশি "হ্যাঁ, চলো লড়কে লেঙ্গে" একটা attitude আছে আরকি। আমারও নিজেকে খুব মনে হয় এই তো ঠিক ৬-৭ দিন কাটে। তখন আবার আমাদের বাঙালিদের যে ইউনিকনেস গুলো আমি সেগুলো তখন মিস করতে আরম্ভ করি। তখন আমি বুঝতে পারি যে ওই মাইকেল মধুসূদন দত্তের উপলব্ধিটার মতো অনেকটা আরকি। হ্যাঁ? যে আষাঢ় ছলনে ভুলিব একটা কবিতা লিখেছিলেন না উনি? হ্যাঁ। তো তখন মনে হয় যে না আসলে হ্যাঁ, এই প্রবলেম গুলো সত্যি আমাদের আছে। উম নেই তা না। কিন্তু আমরা এখনো despite all the decadence, despite all the downfall, despite মানে supposed downfall, alleged downfall, আ যেগুলো বলা হয় যে বাঙালির অবক্ষয় ঘটেছে ইত্যাদি হেনা-তেনা। সব সত্ত্বেও যদি ধরেও নিই সেগুলো কিছু অংশে ঘটেছে সত্যি। তাও আমাদের কিছু এমন ফাইনার কোয়ালিটিস আছে যেগুলো সত্যি আমাদেরকে কিন্তু এই উপমহাদেশের মানুষের মধ্যে একটা বিশেষত্ব দেয় বা একটা আলাদা লাইন দেয় বা একটা আলাদা জিনিস দেয়। আ সেগুলো as I said সেগুলো সবকটা খুব যে ভালো তা না। কিন্তু অনেকগুলো খুব খুবই কি বলবো? মানে
খুব মানে সযত্নে লালন করার মতো। মানে শুধু ভালো তাই না, সযত্নে লালন করার মতো। এই মুহূর্তে ধরো বাঙালির যে অবস্থা বা বাংলার যে অবস্থা, আর ইউ হ্যাপি? আচ্ছা, তুমি জিজ্ঞেস করলে আমাকে ১ম এ কেমন আছো? আমি বললাম ভালোই। I could have said খুব ভালো। হ্যাঁ? এই প্রশ্নটা নিয়েও আমি বলব যে আই এম হ্যাপি। মানে ঠিক আছে। আমি এটাও বলব না যে একদম হ্যাপি নই, জঘন্য অবস্থা। হুম। আমি এটাও বলব না যে বস এর থেকে বেটার হতে পারে না। না। ডেফিনিটলি এর থেকে বেটার হতে পারে। অনেক সেক্টরের, অনেক দিকের অনেক আ কি বলবো তোমাকে, অনেক ডিপার্টমেন্ট, অনেক অনেক জিনিস আরো বেটার ফাংশন করতে পারে। অনেক পরিকাঠামো অনেক বেটার হতে পারে অনেক ক্ষেত্রে। সব হতে পারে, সমস্ত কিছু। কিন্তু এট দ্য সেম টাইম আমি বলব যে উম আ মানে বেশি রাজনীতির মধ্যে না ঢুকে আমি এটুকু বলতে পারি যে আমি যেহেতু বাংলার অনেকটা ঘুরি, আ আমাদের মানে আ ধরো এই যে শীতকাল, আ আমাকে প্রচুর এই টুকটাক ইভেন্টস, শোজ ইত্যাদির জন্যে যাই আমরা। এছাড়াও অনেকে যেটা জানে না, আমি আম যেহেতু বুঝতেই পারলে আমি গাড়ি চালাতে খুব ভালোবাসি। সো আমি ২ টো দিনের ছুটি পেয়েও আমি আমার স্ত্রী, আমার সন্তান, সেও গাড়ি চড়তে খুব ছোট সে, কিন্তু সেও গাড়ি চড়তে ভালোবাসে দেখেছি তার বাবার মতোই। কার বেবি। সো আমরা না ২ দিনের জন্য অনেক জায়গায় চলে যাই। ধরো, এবং ওই ২ দিনের জন্য যদি যাই, অধিকাংশ সময়টা গাড়িতেই কাটে। বিকজ এত দূরে যাই যে যেতেই ৭-৮ ঘন্টা লাগলো হয়তো হুম। আরকি। ৬-৭ ঘন্টা লাগলো হয়তো। তো আম আমি তো দেখি সেই জায়গাগুলোতে, এবং পাশাপাশি আমি অন্য রাজ্যেরও, অন্য অনেক রাজ্যের আ পাশাপাশি পরিকাঠামো দেখেছি। আমি বলব যে, যে, যে প্রশংসাটা করা হয়, মানে ধরুন যারা আ এই মানে যারা বলবেন যে রাজ্যের সব ভালো, এভরিথিং ইস ব্রিলিয়ান্ট, তারাও সত্যি বলছেন না। অনেক there is room for improvement, নিঃসন্দেহে অনেক, অনেক ইমপ্রুভমেন্ট এর জায়গা আছে, অনেক কাজ করার আছে। তেমনি আবার যারা বলবেন যে এরা জঙ্গলের মতো রাজ্য তৈরি হয়েছে, কিচ্ছু নেই, কোথাও কিছু হচ্ছে না, সব জায়গায় সব পরিষেবা পরিকাঠামো খারাপ, তারাও সর্বৈব মিথ্যে বলছেন। দুটোই আছে আমি বলব। সো মানে আমি ওইখানটাতে, আমি ওই জায়গাটাতে বিলং করতে চাইবো যে নিশ্চয়ই there is room for improvement, আরো অনেক কাজ হওয়ার জায়গা আছে, অনেক দিকে মন দেওয়ার প্রয়োজন আছে। অ্যাট দ্য সেম টাইম আ একটা মানে পশ্চিম বাংলা কিন্তু অ্যাচিভও করেছে কিছু, কিছু জিনিস, হ্যাঁ? সেটাও কিন্তু অনস্বীকার্য। বেসিক 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 ডেভেলপমেন্ট নিডস, যেগুলো বেসিক ইনফ্রাস্ট্রাকচার, বেসিক বা অ্যামেনিটিজ, ওম্যান এম্পাওয়ারমেন্ট। উইমেন এম্পাওয়ারমেন্ট, মানে এগুলোতে অনেক কিছু অ্যাচিভ করেছে, যেটা কিন্তু অন্য অনেক রাজ্যের তুলনায় সত্যি, সত্যি সেটা ঈর্ষণীয়ভাবে বেটার সেটা। ইউ ক্যান বি অলসো ভেরি গুড পলিটিশিয়ান। এত থ্যাংক ইউ। সুন্দর ডিপ্লোম্যাটিক অ্যান্সার। ডিপ্লোম্যাটিক না, একদম এটা আসলে আমার কাছে সত্যি, সত্যি এটার কোনো সাদা কালো উত্তর নেই। হুম, হ্যাঁ? সেটা মানে আমি স্বাভাবিক। যদি একটি রাজনৈতিক দলের হয়ে কথা বলতাম, বলতাম যে আমাদের রাজ্য সেরা, পৃথিবীর সেরা বলতে পারতাম আমি। সেটা তো বলছি না। আবার অন্য রাজনৈতিক দলের লোক হলে বলতাম এর থেকে খারাপ রাজ্য হতে খারাপ। পারে না পৃথিবীতে। হ্যাঁ? আরেকটা অন্য রাজনৈতিক দলের লোক হলে বলতাম যে এখন তো খারাপ হয়ে গেছে। আমরা যখন ছিলাম বেটার ছিল। ঠিক আছে? এবার আমি তো কোনটাই নই। আমি যেটা সত্যি, সত্যি যেটা চোখের সামনে হ্যাঁ। দেখছি আমি সেটা বলি যে ডেফিনিটলি অনেক, আ আ আবারও বলছি, অনেক বেটারমেন্ট এর, অনেক উন্নতির জায়গা রয়েছে, স্পেস রয়েছে, মনোযোগ দেওয়ার দরকার আছে। অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু হয়েওছে, অনেক রকমভাবে কাজ হয়েওছে, দুটোই। একজন পরিচিত বা পপুলার সেলিব্রিটি বা অভিনেতাকে বর্তমানে মানে তুমি যখন তোমার শুরুর দিকের যখন সিনেমাগুলো আমরা দেখছি তখন সোশ্যাল মিডিয়া সবে আসছে, তখন এই বারবারন্ত হয়নি। কিন্তু এখন দেখা যায় যে কেউ একজন সেলিব্রিটির তার কাজের বাইরেও তার ব্যক্তিগত জীবন বা ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কারণে কখনো অত্যন্ত প্রশংসিত, কখনো অত্যন্ত সমালোচিত হয়। এই ধরনের ধরো সিচুয়েশন যখন আসে, প্রেশার যখন আসে, তুমি কিভাবে কোন দেখো বোর্ডে বা পড়াশোনা হ্যান্ডেল করো? করেছো? কোন বোর্ডে পড়াশোনা করেছো? ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তুই আমার থেকে ছোট হবে আমার ধারণা। 11-12 এ একটা ইংরেজি আ আ সিলেবাসে 11-12 এর একটা, কার লেখা ভুলে গেছি। একটা প্রবন্ধ ছিল। আ প্রবন্ধ বা গল্প অ্যাকচুয়ালি, ছোট গল্প। একটা 'প্রগ্রেস' বলে, মনে আছে? পড়েছিলে? না, আমাদের সময় হয়তো চেঞ্জ হয়ে চেঞ্জ গেছিল। হয়ে গেছে হ্যাঁ। হয়তো। তো সেই আমাদের সময় ছিল 'প্রগ্রেস' মানে প্রগতি। সেই 'প্রগ্রেস' এ বেসিক্যালি গল্পটা ছিল হচ্ছে ৩ জন লোক, যারা একে অন্যের সঙ্গে বন্ধু বা আত্মীয় কিছু, ৩-৪ জন লোক। তারা একটি ড্রয়িং রুমে বসে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, ২য় বিশ্বযুদ্ধের পরে
একটি দিনে আলোচনা করছে। হুম একজন বলছেন যে মানুষ যেভাবে তার বৈজ্ঞানিক আ বা টেকনোলজি বা আ যেভাবে সেখানে সে প্রগতি করছে, যেভাবে সে আ অগ্রগতি করছে, আ সেইটাই হচ্ছে শেষ কথা। আর আরেকজন তর্ক করছে যে তাই অগ্রগতির তুমি শুধু অগ্রগতির ভালোটা দেখছো। অগ্রগতিরই আরেকটা দিক কিন্তু অ্যাটম বম। হুম যেটা এই ২ বছর আগে ফেটেছে। তার ফলে আ লক্ষ সু লক্ষ মানুষ মারা মানুষ গেছে। মারা গেছে শুধু না, আগামী ১০০ বছর হুম হুম প্রজন্মের পর প্রজন্ম আ প্রতিবন্ধী হয়ে জন্মাবে আরকি। আ নিউক্লিয়ার ওয়ারফেয়ার। তো এইটা ছিল হচ্ছে গল্পটার মোদ্দা। তো তোমার প্রশ্নটার মাঝপথে থামালাম এই কারণে, সেটা হচ্ছে যে প্রযুক্তির প্রগতি মানেই তার ভালো থাকবে কিছু, সেটার অসম্ভব খারাপ দিকও থাকবে কিছু। হ্যাঁ? তো এই সোশ্যাল মিডিয়া হচ্ছে, দেখো, প্রযুক্তিগত প্রগতি আসলে নিউক্লিয়ার সায়েন্সে বলো, বায়ো সায়েন্সে বলো, এখানে কি হয়ে যাচ্ছে প্রত্যেকদিন আমরা কেউ জানিই না। হ্যাঁ? একদমই আ ঠিক। কম্পিউটার সায়েন্সে বলো, এগুলো আমি বিজ্ঞানের লোক নেই ভাই, আমি জানি না। আমরা গত ১০-১৫ বছরে প্রযুক্তিগতভাবে সবথেকে হাতের কাছে রোজ ইউজার ফ্রেন্ডলি ওয়েতে যেটা পেয়েছি সেটা হচ্ছে সমাজ মাধ্যম। সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, স্মার্টফোন থেকে ট্যাব, ট্যাব থেকে আইপ্যাড, এখন ব্যাক টু স্মার্টফোন। মাঝে আমার মনে হয় আজ থেকে মাত্র ১৫ বছর আগে আমি ১ম যখন BlackBerry টা নিয়েছিলাম, আমার তৎকালীন আমার বান্ধবী বলেছিলেন যে, "ও বাবা! তাহলে কি এখন থেকে তোমার উম আ তুমি কি এখন তাহলে সেই টিপিক্যাল কর্প-সর্প হয়ে গেলে, আ আ পুরুষ মানুষ হয়ে গেলে?" এটা আমাকে বলেছিল। আমি তখন ভাবিইনি সেসব কিছু কথা। তখন BlackBerry-তে শুধু ইমেইল পাঠানো যেত। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে? I'm talking about 2010। হুম হ্যাঁ? আ তখন WhatsApp ও আসেনি। আর ওই BlackBerry Messenger এ একে অন্যকে মেসেজ করা হুম যেত হুম আরকি। হুম হুম সেখান থেকে মাত্র ১৫ টা বছরের মধ্যে পৃথিবী কতটা বদলে গেছে। এবার এইটার যেরকম এটার জন্যে নেটওয়ার্কিং বেড়েছে, অনেক মানুষের রোজগার বেড়েছে। তোমার মতো মানুষ এরম পেশা বেছে নিতে পেরেছে। হুম আমরা আমাদের মতো অভিনেতারা যখন খারাপ যায়, মরশুম খারাপ যায় আরকি, সেই সময়তে আ বাড়িতে বসে একটা রিল তৈরি করে উপার্জন করতে পারছি। এগুলো সব ভালো দিক। হুম। প্রচুর লোক যারা হয়তো সেই সুযোগটা পাননি তাদের প্রতিভা বিকশিত করার, প্রতিভা সবার সামনে দেখানোর, তারা সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারছেন, সেখান থেকে এক তো উপার্জন করছেন, তার থেকেও যারা উপার্জন করছে, যারা এমনি করছেন হয়তো, এই ডোপামাইন যে হিটটা, এটাও কিন্তু মানুষের প্রয়োজন হয়। এটাকে আমরা ইংরেজিতে ভ্যালিডেশন বলি। মানে আমি যেটা করতে পারি, আমরা মানুষকে দেখাই কেন? হুম তার কারণ আমরা উল্টো দিকের লোকগুলোর কাছ থেকে ভ্যালিডেশন চাই যে, "তুমি পারো এটা।" আজকে আমি একটা গান গাইছি, আজকে আমি একটা হয়তো অর্থ উপার্জনের জন্যে নয়। হয়তো আমি একটা নাচ করছি, সোশ্যাল মিডিয়ায় ১ মিনিটের রিল হচ্ছে। আ ইউ নো ১০,০০০ লোক, ১৫,০০০ লোক এসে লাইক দিয়ে বলছে, "ওহ! দিদি কি নাচলেন, ও দাদা কি নাচলেন।" এই তো ভ্যালিডেশন খুঁজছি আমরা। এগুলো ভালো দিক। খারাপ দিকটা হচ্ছে এই অ্যাক্সেসটা যখন সাধারণ মানুষের কাছে আছে, ১% সাধারণ মানুষ এই অ্যাক্সেসটাকে ভুলভাবে ব্যবহার করবেই। আচ্ছা, যদি সকলের হাতে তুমি নিউক্লিয়ার মিসাইল তুলে দাও, সবাই কি সেটাকে নিজেদের মধ্যে আলোচনা করে, ন্যাটো চুক্তি করে, ইউনাইটেড নেশনসকে কনসাল্ট করে তারপর আ করবে? একে অন্যের দিকে ছুড়বে? না, তুমি তুলে দিয়েছো তো হাতে। সুইচ এবার টিপলেই সুইচ জুড়ে যাবে। টিপলে পাটাপ্পাট মারবে সবাই। মারছে সবাই। তোমার কাজ হচ্ছে তোমার গায়ে গন্ডারের চামড়া তৈরি করতে হবে। আমি তৈরি করে নিয়েছি। আমি খুব এফেক্টেড হতাম। খুব। আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার উপকার অপকার বলছি না। আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে একটা সোসাইটি যেখানে ধরো একটা ভিডিওতে লাইক কবেলে মানুষ ডিপ্রেসড হয়ে যাচ্ছে, সেখানে এই সমালোচনা বা প্রশংসাটা হ্যান্ডেলিং করো কি করে? সেইটা যেটাই তুমি বললে যে আমি খুব ডিপ্রেসড হতাম, এই আমি পয়েন্টে আসতে চাইছি। মারাত্মক আমার রাজনৈতিক মানে মতামত দিতাম আমি আগে সোশ্যাল মিডিয়ায়। আ আমি সামাজিক রাজনৈতিক মানে কোন দলের হয়ে না। আমার নিজস্ব হুম ব্যক্তিগত হুম রাজনীতি হুম। যেটা, সেটার সেই জায়গা থেকে। আর কেউ কোনো দলের সাপোর্টার হলেও সেই দলেরও তো চারটে ভালো দিক খারাপ দিক থাকে, সেটা নিয়েও তো অফ কোর্স, লেখা চাই। হ্যাঁ। তো আমি সেটা লিখতাম আগে। আমার ব্যক্তিগত জীবন যখন ধরা পড়তো, আমি সেই সময় দেখেছি, আ আমার বিয়ের সময় আমি দেখেছি ফর দ্যাট ম্যাটার। আম আমি অ্যাকচুয়ালি বিয়ের সময় থেকেই আমি গন্ডারের চামড়াটা তৈরি করেছি। হ্যাঁ? ২ টো ফেজে হয়েছে। আমি দেখেছি যে না, আমার ব্যক্তিগতভাবে কি আমি মনে করি সমাজ, রাজনীতি, উম আ মানুষ কিভাবে বাঁচে, আমার দেশ নিয়ে আমার শেয়ার করে কাজ নেই। কেননা আমি কোন দেশ বদলাতে যাচ্ছি না। যেটা আমার কাজ, সেই মতামত আমি নিজের কাছে রাখি। এটা ফার্স্ট ফেজে হয়েছে, দরকার নেই। আর যদি কখনো করি তাহলে আ একদম সোজা কমেন্টস অফ করে দেবো, দেখবই না। ঠিক আছে? হুম সিম্পল অ্যাজ দ্যাট। আম
এটা ১ম স্টেজে নিজেকে আমি বুঝিয়েছি। ২য় স্টেজে আমার বিয়ের পর যখন দেখলাম যে একটা বীভৎস কাণ্ড শুরু হলো একটা, তখন আমি নিজে বুঝলাম আমার ওই সময়টা আমার সত্যি আমি খুব ইমপ্যাক্টেড হয়েছিলাম কিছুদিনের জন্যে। আচ্ছা। ৪-৫ দিনের জন্যে। আ কেননা আমি ঠিক না, দেখুন আমরা শিল্পী হিসেবে তো মানুষে বিশ্বাস করতে শিখি আমরা, হ্যাঁ? মানুষে একবার বিশ্বাস করে, কারণ মানুষে বিশ্বাস না করলে আমি যেটা করছি, আমি ভাববো কি করে যে ওই মানুষ সেটা অ্যাপ্রিশিয়েট করবে? বিশ্বাস হ্যাঁ, বা এক্সপেকটেশন মানুষের। এক্সপেকটেশন, হ্যাঁ, এবার আমি না এটা বিশ্বাসই করতে পারি না যে মানুষ যে ধরনের কথা লেখে আজকে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো বট হোক, তারা একটা বটের মতো প্রোফাইল তৈরি করুক, কি তারা এআই জেনারেটেড প্রোফাইল হোক, কি তারা অ্যাকচুয়াল মানুষও তো আছে তাদের মধ্যে অনেক যারা লেখে। সেই কথাগুলো মানুষে লিখতে পারে একটি পাবলিক ফোরামে। এই এই নীতিবোধ বা এই ন্যায়বোধ বা এই মূল্যবোধের মধ্যে দিয়ে বড় হয়নি। তার ফলে একটা সাংঘাতিক ধাক্কা লেগেছিল। মানে আমাকে বলছে থেকেও বড় কথা যে, এই কথাগুলো লেখা যায়? মানুষ এখানে নেমেছে? তো তারপর দেখলাম নেমেছে, আমি কি করব? আমার কিছু করার নেই। ঠিক আছে? তার থেকে আমি গন্ডারের চামড়া তৈরি করি। হ্যাঁ? তো ঐজন্যেই আমি দেখবে আমি সোশ্যাল মিডিয়ায় আ সারাক্ষণ জিনিস শেয়ার করতে থাকি না। আমার সোশ্যাল মিডিয়ায় যারা দেখেন তারা মাথা খারাপ করে দেন আমার। "কি ব্যাপার কনটেন্ট পাচ্ছি না, কিছু দাও, কিছু দাও, কিছু দাও।" আমার কোনো কনটেন্ট নেই, তাই পাচ্ছ না। ঠিক আছে? আমার যখন ইচ্ছে করবে তখন কনটেন্ট ছবি তৈরি পাঠাও, হবে। স্ট্যাটাস দেবো। ছবি পাঠাও, স্ট্যাটাস দেবো। আমার নেই, কনটেন্ট নেই। আমার যখন পাঠাতে ইচ্ছে করে, আমি খুব ভালো জানি আমি একটা মোটামুটি আ সাহিত্যের ছাত্র, তারপর ফিল্ম নিয়ে পড়াশোনা হুম। করেছি। এতদিন ধরে মিডিয়া ঘাঁটছি। আমি এক্সাক্টলি জানি কার প্রোফাইলের সঙ্গে কোন ধরনের পোস্ট ভালো যায়। যারা আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে তাদের থেকে একটু বেটার জানি আমি। হ্যাঁ? কিন্তু আমি ওই ট্র্যাপটায় পা দিতে চাই না। যখন মনে হয় আমি মনে করব আমি যে হ্যাঁ, এই ট্র্যাপটায় এটাতে পা দিলে আমার একটু সুবিধা আছে। এটাতে পা 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 দেওয়াটা দরকার আমার আপাতত, তখন দেব। দ্য চয়েস ইস মাইন। সোশ্যাল মিডিয়া আমাকে ডিকটেট করবে না যে দিতেই হবে, সকাল থেকে ওটা দিতেই হবে। হ্যাঁ, আমি কি জামা পড়লাম, কি ব্রেকফাস্ট খেলাম, আ কবার এক্সাক্টলি। বাথরুমে গেলাম। আমার যখন মনে হবে আমি দেব। ইনফ্যাক্ট এটার মাধ্যমে আমি নিজেও বুঝতে পেরেছি যে আমি সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগতভাবে খুব উইক। আমার টিমের ছেলেরা কেটে, কেটে ভিডিওগুলো পোস্ট করে, হ্যাঁ, রিলসগুলো ভাইরাল হয়। ইটস ওকে। অফ কোর্স, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি তোমার একটা শখের কথা আলোচনা হচ্ছিল। তোমার গাড়ির খুব শখ। এই শখটা নিয়ে যদি তুমি একটু বলো, কিরকম শখ তোমার? লোকের না গাড়ির শখ থাকে হচ্ছে খুব ফ্যান্সি গাড়ির। মানে ধরো আ Lamborghini, এই না, আমি ওই। এই কারণে রিলেট করতে পারছি। আমারও তাই, সেইজন্য। আচ্ছা। তো আ লোকের গাড়ির শখ থাকে খুব ফ্যান্সি বড় দামি হুম, গাড়ির। হুম, আমার না হুম। ঠিক সেরকম না। আমার শখ হচ্ছে আম একদম তোমার মানে একেবারে বেসিক গাড়ি থেকে, মানে কথার কথা বলছি, ধরো WagonR Celerio থেকে শুরু করে হ্যাঁ, একদম টপ নচ গাড়ি, কোনটার কি পাওয়ার, কত বিএইচপি, কত ওই YouTube টর্ক। ভিডিওগুলো দেখো হ্যাঁ, তো? হ্যাঁ। রাইট, রাইট। আমি ওইগুলো শুনি। আ স্পেশালি যেগুলো ধরো আ মানে একটা শ্রেণীর মানুষের পক্ষে এখন অ্যাফোর্ডেবল। ধরো আ কাজকর্ম করলে একটা জায়গায় জীবনে গেলে পরে একটা মানুষ ধরো ১৫-২০-২৫ লাখ টাকার একটা গাড়ি লোকে চেষ্টা করে অ্যাফোর্ড করতে এখন আরকি। সেই গাড়ির সেই সেগমেন্টের গাড়ির কোনটার মধ্যে কি তারতম পার্থক্য আছে, এইগুলো দেখা আমার একটা অদ্ভুত অবসেশন এর মতো আছে। এটা আছে সত্যি, হ্যাঁ। না মানে এটা ইনফ্যাক্ট দেখতে এই কারণে ভালো লাগে যে এতগুলো এই সেগমেন্টের গাড়ি দেখবে অনেক লঞ্চ হয়। এক্সাক্টলি এই সেগমেন্টে সবথেকে বেশি বেশি লঞ্চ লঞ্চ হয়। হয়। হ্যাঁ, এবং ভারতবর্ষের মতো দেশে তখন হ্যাঁ, কোন কোম্পানি কি বার করলো হ্যাঁ। না না করলো। আমাদের তো দেখো, সত্যি কথা বলতে কি, আমাদের দেশীয় কোম্পানিগুলো যেগুলো ভীষণ ভালো কাজ করছে সেগুলি যেমন টাটা, মাহিন্দ্রা, এরা ছাড়া আ মানে আমাদের যে অনেক গাড়ির অপশন আছে এমনটা নয় কিন্তু। মানে যদি ভেবে দেখো আরকি। আ মানে বিদেশে, মানে ইউরোপে বা আমেরিকাতে আরো অনেক কোম্পানিজ, আরো অনেক একই জিনিসের অনেক ৪ টে করে, মানে একই নামে আরো ৪ টে ভেরিয়েন্ট থাকে। তো আমাদের আমাদের ইন্ডিয়ান মার্কেটটা খুব সেনসিটিভ একটা মার্কেট। তো লোকে সেভাবে লঞ্চ করে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো, এমনকি ইন্ডিয়ান কোম্পানিগুলো। তো সেজন্য আমার ওটা আরো ট্র্যাক রাখতে ভাল না, লাগে যে আরেকটা জিনিস আমি দেখেছি, যদিও আমরা প্রচুর গাড়ির গল্প করছি, সেটা হচ্ছে যে বাইরের দেশে ৫০-৬০ লাখ টাকার গাড়িতে যে যে ফিচার্সগুলো থাকে, আমাদের দেশে ১৫-১৬ লাখ টাকাতেও প্রায় প্রায় সেই ফিচার্স দিয়ে লঞ্চ হচ্ছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিটা ভীষণভাবে প্রাইস সেনসিটিভ। মানে ইন্ডিয়ান মার্কেট ইস ভেরি প্রাইস সেনসিটিভ। তো মানে ওই একটা বিজ্ঞাপন হয়েছিল আ বা বহুদিন আগে, এটা কোনো গাড়িরই বিজ্ঞাপন, আউটস্ট্যান্ডিং কপি রাইটিং আরকি আমার মনে হয়েছিল। আ যে একটা নাসা বা এরম জায়গায় ২ জন ইন্ডিয়ান গেছে এবং তাদেরকে বিজ্ঞানী বোঝাচ্ছেন যে এটা
রকেট এটা এখানে যায়, চাঁদে যায় এরকম বোঝাচ্ছে। অনেকক্ষণ শুনেছে, শোনার পর বলল, "কিতনা দেতি হ্যায়?" মাইলেজ কত দেয় আরকি বেসিক কথাটাতে এসে। তো সেটা আমরা ভারতীয় বা উপমহাদেশের লোকেরা একটুখানি প্রাইস সেনসিটিভ। তো সেই রাইট, কারণেই। রাইট, হুম। রাইট। তোমার একটা শখ তুমি বলছিলে যখন আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভিডিওর কথা বলছিলাম, সেটা জানা হলো না। সেটা একটু বলো। গাড়ি তো একটা বললাম। আমি আবারও বলছি, গাড়ি লোকেই ভাবে যে গাড়ি মানে হচ্ছে দামি গাড়ি কেনার শখ। আমার অত পয়সাই নেই দামি অত দামি গাড়ি এটা একটু কেনার। বাড়াবাড়ি হয়ে গেল আমার না? সত্যি যে আমি আমি অত মানে বাংলা সিনেমা করে ওই টাকার জায়গায় যাওয়া যায় না। হ্যাঁ, কষ্ট-সৃষ্ট একটা সেকেন্ড হ্যান্ড BMW হয়তো কেনা যায়। ঠিক আছে? আ আ কিন্তু আমার শখটা হচ্ছে গাড়ির ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমার ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে আমার দূর-দূরান্ত অব্দি কোনো সম্পর্ক নেই। কিন্তু কোন গাড়ি কিরম চলে, কার কত পাওয়ার, কি প্রাইসে কে কি দিচ্ছে এইগুলো কি, কি বললাম। ফিচার দিচ্ছে? কি, কি ফিচার দিচ্ছে এইগুলো। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমার অ্যাকচুয়ালি আমি সত্যি জানি না এটা আমি কোথা থেকে পেয়েছি। আ আমার আমার ভিতরে কোনো মানে আগের জন্মে কোনো মানে আ আ আরবি কোনো জিন-টিন আছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে আমার I'm obsessed with perfumes. ওকে, হ্যাঁ, মানে আচ্ছা। আমি আমাকে যদি আমি অনেক বন্ধুদের যারা আমাকে অনেকদিন চেনে, তারা এখন যারা বুঝে গেছে যে আমার একটা obsession আছে পারফিউম নিয়ে। আ বম্বেতে বিশেষ করে নতুন কারোর সঙ্গে যদি পরিচয় যদি হয়, আ সেদিনকেই আমি এই কদিন আগে আমি একটা শুট করছিলাম। কদিন মানে ৩ দিন ৪ দিন আগে। কালকি ছিলাম মানে হুম। কালকি আর আমি কাজ করছিলাম একসঙ্গে। তো আ আমাদের আরেক সহ অভিনেতা একটি পারফিউম মেখে এসছেন। তো আ তিনি ইয়াঙ্গার মানে জুনিয়র আরেকটু। তো আমি তাকে ডেকে যে "তুমি কি আপনি কি" হিন্দিতে আমি জিজ্ঞেস করেছি, "আপনি কি টাস্কেন লেদার মেখেছেন?" হ্যাঁ। আমাদের তাকিয়েছে বললাম যে, "হ্যাঁ, হ্যাঁ, টাস্কেন লেদার তো?" বলল, "না, ওমব্রে লেদার বোধহয়।" আমি বললাম, "না, টাস্কেন লেদার। বাড়ি গিয়ে একটু চেক করবেন তো?" হুম। হ্যাঁ। তো এবার চেক করে এসে বলছে, "হ্যাঁ, ঠিক বলেছো তো। ওমব্রে লেদার না টাস্কেন লেদার।" আমি, "কি করে বুঝলে?" কালকে আমায় বলছে, "How did you find out? How did you understand? You know your perfumes it seems." বললাম যে, "হ্যাঁ, I do because টাস্কেন লেদারের টপ নোটটা আরেকটু আ ওই যেটাকে ভেটিভার বা পাচুলি বলি আমরা মানে একটু আরেকটু আ বন্য গাছপালা আছে ওই টপ নোটটার মধ্যে। অমর লেদারে আরেকটু বেশি অ্যাম্বার আছে। তো আমাকে বলছে, "বাপরে! তুমি তো দেখছি হ্যাঁ। প্রচুর জানো।" আর আমি যে, "হ্যাঁ, এটা আমার অবসেশন। আমার অত পারফিউম নেই। আছে, আছে।" আ আর আবারও বলছি ওই দেখো কিরম হয় যাকে একটা ইংরেজিতে কথা বলে না, "নেসেসিটি ইস দ্য মাদার অফ ইনভেনশন।" হুম, হুম। সো আ দেখো সব ডিজাইনার বা নিশ পারফিউম তো কেনা যায় না। হ্যাঁ? একেকটার দাম ৩০,০০০ ৳৪০,০০০ করে। মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য জিন্দাবাদ। তাদের অনেকগুলো এরকম ব্র্যান্ড তারা তৈরি করেছেন যারা মনের সুখে ওই ৪০,০০০ ৳৫০,০০০ দামের পারফিউমগুলোর ডিউপস বা ক্লোনস বানান। হ্যাঁ? সেই ক্লোনগুলো এখন ওই অরিজিনাল পারফিউমগুলোর থেকে বেশি জনপ্রিয় হয়ে গেছে সারা পৃথিবীতে এবং অনেক ক্ষেত্রে সেই ক্লোনগুলো বেটার মানে হুম। অরিজিনালের থেকে আরকি। তুমি এক্ষুনি বললে একটা পারফিউমের নাম বলবে আমি তোমাকে ৩ টে অল্টারনেটিভ বলে দেবো তার 1/10 প্রাইসে আরকি। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার একটা অবসেশন। মিডল ইস্টে প্রচন্ড পারফিউমের চলও রয়েছে। ওইজন্যই বললাম আমার ভিতরে বোধহয় আরেবিয়ান জিনস আছে বিকজ এই পারফিউমের কালচারটাই আসে হচ্ছে মানে আমি দুবাই মলে যতগুলো পারফিউমের দোকান দেখেছি আমি পৃথিবীর কোনো মলে এবং ওরকম সেখানে দেখিনি। এমন আ দোকান আছে যে দোকান ধরো সারা পৃথিবীতেও ছড়ানো আছে বা ধরো একটা ব্র্যান্ড লাইক আফনান। হুম। হ্যাঁ, প্রচুর আছে তুমি পাবে। আবার এমন দোকান আছে আব্দুল সামাদ আল কুরেশি। শুধু ওই একটা মলে ওইখানেই শুধু আছে। ওদের ২ টো পারফিউম আমার কাছে আছে। ওরা ইটস আ bespoke স্টোর। আর পৃথিবীতে কোথাও নেই ওই দোকানটা। আচ্ছা। ঠিক আছে? সো এইটা ওই প্রচুর মানে খবর আছে তোমার কাছে। পারফিউম জিনিসটা আসলে মানে আরেবিয়ানরা মানে ইটস অ্যান আরেবিয়ান মিডল ইস্টার্ন কালচার। হ্যাঁ? আতর, উদ এগুলো থেকে ইউজ করা জিনিসগুলো থেকে যেটা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। হুম, এবার আসছি আরেকটা তোমার খুব ইন্টারেস্টিং দিক, সেটা হচ্ছে তোমার মিউজিক। হুম, ইউ অ্যান্ড ইউর মিউজিক। হুম। একটু কিছু বলো। আমার মিউজিকের সঙ্গে জার্নিটা না খুব ইন্টারেস্টিং। তুমি এত জেনারেলি প্রশ্নটা করলে আমার হুম। খুব ভালো লাগলো। বিকজ অধিকাংশ ক্ষেত্রে আমায় জিজ্ঞেস করে, "আপনি তো খুব ভালো গান করেন।" হ্যাঁ? আমাকে তখন না বলতে হয় খুব অধবদন হয়ে বলতে হয়, "না আমি খুব ভালো বাংলা আমি ভালো গান করি না। আমি মিউজিক্যালি ইনক্লাইনড।" এবার তুমি বললে যে তোমার মিউজিকের দিকটা তুমি বলো, which is great because আমি বলছি আ আমি একটা আদ্যন্ত সাংগীতিক পরিবারে জন্মগ্রহণ করি আমার বাবার দিক থেকে। হুম। আমার মায়ের দিক থেকে পরিবারটা ছিল সিনেমা, সাহিত্য ইত্যাদি। আর বাবার দিক থেকেও সাহিত্য ছিল বাট তার থেকেও বেশি সংগীত ছিল। আমার বাবা আ ক্লাসিক্যাল
তবলা প্লেয়ার ছিলেন। মানে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে ১৮ বছর শিখেছিলেন আমার ছোট কাকা। আম এগেইন ক্লাসিক্যাল গান শিখেছিলেন। অনবদ্য গজল গাইতেন আমার ছোট পিসি। আ অত ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে আমি খুব কম মানুষকে শুনেছি। আমার ঠাকুমা ৩ ছেলেমেয়েকে তার স্বামীর অল্প বয়সে চাকরি চলে যাবার পর আম ওই হাওড়া শিবপুর অঞ্চলে আ গান রবীন্দ্রসঙ্গীত শিখিয়ে ৩ ছেলেমেয়েকে বেসিক্যালি মেইনলি পরিবারটা চালিয়েছিলেন আরকি। তো ঠাম্মা অল দ্য ওয়ে টিল শি ডাইড মানে মৃত্যু অবধি ওই পুরো শিবপুর, হাওড়া ওই অঞ্চলটাতে উনি আ মানে মানে গানের দিদিমণি মানে বলে পরিচিত ছিলেন। এক কথায় সবাই চিনত। দোকানপাট সবাই চিনত। আর বড়সড় চেহারা ছিল। একদম সলিড ফাইস্টি ওম্যান ছিলেন আরকি। দারুণ। আ জাঁদরেল মহিলা বলে না? কিন্তু খুব সুইট। জীবনের সমস্ত রসের মানে আনন্দ নিতে জানতেন আরকি। হ্যাঁ? তো আ এবার সেখান থেকে আমি উত্তরাধিকার সূত্রে গান বাজনাটা বাবার দিক থেকে আমি পেয়েছি। আমায় কেউ কখনো গান গাইতে শেখায়নি। আমায় কেউ কখনো তবলা বা কোনো পারকাশন ইন্সট্রুমেন্ট বাজাতে শেখায়নি এবং সেটা প্রবলেম। কেননা এই ধরনের পরিবারে বড় হওয়ার ক্ষেত্রে সবথেকে একটা সমস্যা হয়, লোকে ধরে নেয় হয়তো রক্তসূত্রে পাবে, মানে উত্তরাধিকার সূত্রে পাবে। কাজেই কেউ কোনো মানে দায়িত্বই নেয়নি। এবার যখন বড় হচ্ছি, আমি যখন ১৩-১৪ বছর বয়স স্কুলে যেরকম গান শেখে না লোকে ওরকম শিখেছি। তোমার কোন স্কুল ছিল? আমার ১ম এ দোলনা, হুম। দোলনা ডে স্কুল। ওটাকেই আমি আমার স্কুল বলি। কেননা ওখানেই আমার ফাউন্ডেশনটা তৈরি হয়েছে। ওইটা একটা সুবিধে হয়েছিল। বিকজ দোলনা একটা ভীষণভাবে মিউজিক্যাল স্কুল ছিল। মানে স্কুল আজও। মানে কোন স্কুলে তুমি দেখবে না পৃথিবীতে যে ০.৫ ঘন্টা ৪০ মিনিট ধরে একেক দিন অ্যাসেম্বলি হয়। হ্যাঁ, অ্যাসেম্বলি করে একটা গান প্রার্থনা সঙ্গীত হয়ে গেল। হুম, সকলে হুম, হুম, হুম। ইয়ে করে। তো দোলনায় একেক দিন একেক ধরনের গান গাওয়া হতো। ১ম এ প্রার্থনা সঙ্গীত হতো এবং সেই প্রার্থনা সঙ্গীতের পরে হ্যাম একদিন সারা ভারতবর্ষের বিভিন্ন কোণার ফোক সং হলো, একদিন ইংরেজি গান হলো, একদিন জাস্ট রবীন্দ্রসঙ্গীত কন্টিনিউড হলো। তো সেখান থেকে না ওইটা আমাকে খুব হেল্প করেছিল। পারফরম্যান্স হ্যাঁ, থাকতো। সেইটা এবং না এত গান শেখা, চেনা মানে এবং সেইটা আমার বাবা সেটাকে খুব পছন্দ করতেন এবং নার্চার করতেন যে হ্যাঁ, আম এবার যেটা হলো আমি যখন দোলনা ছেড়ে দিলাম, আ ছেড়ে যখন পাঠভবনে শিফট করে গেলাম, আমার বাবার একদম মত ছিল না। কেন জিজ্ঞেস করাতে বাবা বলেছিলেন, "গানটা বন্ধ হয়ে যাবে।" আর কোনো কারণ নেই। হ্যাঁ, ঠিক আছে? তো আ সেটা পাঠভবনেও ছিল গান বাজনা কিন্তু দোলনার লেভেলে নয়। তো তো পাঠভবনে শিফট করার পর পড়াশোনার চাপও বাড়লো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত হলো। করতে, করতে গান বাজনা দেখলাম বন্ধ হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। হুম। মানে ওই যে কনস্ট্যান্টলি গানের মধ্যে থাকাটা। তো এর মধ্যে চেষ্টা হয়েছে যে তবলা শেখানোর মানে বাবা তবলাটা ফেঁসে গেছিল। তো একদিন বাবা নিজেই তবলাটা ছাইয়ে-টাইয়ে আনলো। নিয়ে বাবা আমাকে বসলেন শেখাতে। তো বেসিক যে ৩ তাল শেখাতে শুরু হুম। করেছেন। একদম প্রাথমিক আরকি। তো শিখছি। বিরক্ত লাগছে শিখতে। এবার বাবা তো সপ্তাহে ১ দিন করে বসবে আমার সঙ্গে। মাঝখানে তো আমি বাড়িতে আছি। আর বাড়িতে তো সাউন্ড সিস্টেম আছে। মানে টেপ রেকর্ডার হুম, আছে। তখন হুম, টেপ হুম, রেকর্ডার। হুম। সোহেল চৌধুরীর চয়নিকাও তো আছে। মানে ওই যে পুরো অ্যালবামটা ছিল আরকি। একদমই তাই। ওগুলো চলছে। গানগুলো দুপুরবেলা আমার সময় ওটা চালিয়ে আমি নিজে বাজাতে আরম্ভ করলাম তবলা। ৭-১০ দিন পরে একদিন বাবা একদিন বাড়িতে এসে আমাকে, "এই তোকে কে শেখালো এগুলো বাজাতে?" আমি বললাম যে, "কেউ তো শেখায়নি।" "তুই নিজে, নিজে বাজাচ্ছিস?" "হ্যাঁ, নিজে, নিজে বাজাচ্ছি।" এবার বাবা তার পরের দিন যেদিন যখন আমাকে নিয়ে বসেছেন ফরমালি শেখাতে, আমার তখন ভাল লাগবে কেন তা, তে, টে, দিন, দা কেন আমি তো তখন ঠেকা দিচ্ছি প্রপার গানের সঙ্গে। মানে আমি তখন ক্লাস 7 এর পড়া পড়ছি, আমার তখন নার্সারির পড়া পড়ানো হচ্ছে, কেন ভাল লাগবে? তো ফরমালি শেখা হলো না। আম তো এই সময়তেই বাবা-মার সূত্রে আলাপ হলো মণিমামার সঙ্গে মানে গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে। গৌতম চট্টোপাধ্যায়ের টিউটিলে যে লক্ষ্মীছড়া তৈরি হলো, I was the founder member। এবার তখন আমি কিচ্ছু বাজাতে পারি না। তো ওই সময় একটা আমার খুব খারাপ লাগা হলো যে আমি কিছু বাজাতে পারি না। হ্যাঁ? এবার আমি যখন 12 এ পড়ি মণিমামা চলে গেলেন। মানে মারা গেলেন। তারপর আমি লক্ষ্মীছড়া থেকে আমি বেরিয়ে এলাম। কারণ আমি বুঝতে পারছিলাম যে I am redundant there মানে আমার কোনো হুম। ভূমিকা নেই এখানে। ওই সময় একটা জেদ চাপে যে না আমি কিছু একটা বাজাতে শিখব এবং তখন আমার পক্ষে আর ক্লাসিক্যাল মিউজিকে ফিরে যাওয়া সম্ভব নয়। তো সেইজন্যে আমি অমিত দত্তর কাছে ততদিনে আমি অল্প একটু গিটার শিখেছি। মুক্তিব্রত ব্যানার্জী বলে এক ভদ্রলোকের কাছে, মে গড রেস্ট হিজ সোল মারা গেছেন, বয়স্ক মানুষ ছিলেন। সোহেল চৌধুরীর সমস্ত জ্যাজ অ্যারেঞ্জমেন্ট গুলো উনি করতেন। আচ্ছা। গড়িয়াহাটে থাকতেন। উনার কাছে খুব বেসিকটা কিছু শিখেছি। গ্রামারটা। তারপর অমিতদার কাছে আমি ৩ বছর কন্টিনিউয়াসলি গিটার শিখি। তারপর নিজে, নিজে বাজাতে, বাজাতে I learned and I became
অ্যামেচার গিটারিস্ট বলা যেতে পারে। মানে আমি রেকর্ডিংয়ে বাজিয়ে দিতে পারবো একটা লেভেলে হয়তো। মানে আমাকে তুমি ভেবো না যে আমি লং রক সোলোজ অ্যান্ড অল দ্যাট হ্যাঁ, বাজাই, হ্যাঁ। তা না, কিন্তু রিজনেবলি আমি বাজিয়ে দেবো। তো এইভাবে আমার মিউজিকের জার্নিটা এরকম। এবং আম লোকে গিটার যারা বাজায় একটা বয়সে, সেই বয়সে তারা ভীষণভাবে তারা তাদের অন্তত ৫০ টা ইংরেজি গান মুখস্থ থাকে। এবার আমি তাদের থেকে হয়তো ইংরেজি গান শুনেছি আরো বেশি। হুম। কিন্তু আমি ইংরেজি গান মনে রাখতে পারি না। অদ্ভুত ইন্টারেস্টিং ব্যাপার। মানে আমি ইংরেজি সাহিত্য পড়েছি। আমি আ মানে কলকাতার মানে পশ্চিমবাংলার বাইরে পা রাখা মাত্র ইংরেজিতেই অনর্গল কথা বলি। কিন্তু আমি ইংরেজি গান somehow আমার মনে ব্রেইনটা থাকে না। essentially wired, মানে আমার ব্রেইনের যে মানে মাথার যে ইয়েটা না, যে নাড়ি নক্ষত্র শিকড়, এগুলো বাঙালি। মানে আমি বাংলা কথা যেভাবে আমার ব্রেইন অ্যাবজর্ব করে, ইংরেজি কথা রিটেন করে না এটা ওভাবে। সবার ক্ষেত্রেই হ্যাঁ, সম্ভবত। না আমাকে ইংরেজি গান মনে রাখতে হলে চেষ্টা করে মুখস্থ চেষ্টা করে করে মনে রাখতে ইয়ে হয়। করতে হয় আরকি। তো আমার খুব ইন্টারেস্টিং জার্নি। যে কারণে আমি যেকোনো একটা ইংরেজি গানের ব্যান্ডের গান বললেই আমি বলে দেবো এটা ওই অ্যালবামে আছে, ওই ওটা ওখানে পাওয়া যাবে। একটা খুব অবসকিউর একটা ইউরোপিয়ান জ্যাজ ব্যান্ডের নাম বলে দিতে পারবো। কিন্তু আমায় গান গাইতে বললে আমি কিন্তু গাইবো রবীন্দ্রনাথের গান, আমি কিন্তু গাইবো সোহেল চৌধুরীর গান, আমি কিন্তু গাইবো এই বাংলার লোকগান এইটা। সো আমার মধ্যে একটা অদ্ভুত একটা ক্রস আছে, যেটা আমি পরিবার এবং আমার বেড়ে ওঠার মিশেল আছে একটা আরকি। হুম। এবার আমার ফাইনাল একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে অভিনেতা, মিউজিশিয়ান সমস্ত কিছু মিলিয়ে তোমার কি মনে হয় যে যেকোনো প্রফেশনে যখন কোনো মানুষ চায়, কোন দিকগুলো তার জীবনে পজিটিভিটি জুড়তে পারে? আমি একটু ফিলোসফিক্যাল দিকে যেতে চাই তোমার সাথে। যে একটা মানুষ তার জীবনে ভালো থাকার জন্য এসেনশিয়াল বেশ কয়েকটা পয়েন্ট। ১ম পয়েন্ট হচ্ছে শিকড়ের কাছাকাছি থাকা, মাটির কাছাকাছি থাকা। মাটির কাছাকাছি বলতে লোকে ভাবেন আ বিনীত থাকা, মানে বিনয় রাখা হুম, জীবনে। হুম, সেটা প্রয়োজন নিঃসন্দেহে। কিন্তু আমি মাটির কাছাকাছি বলতে আরো মিন করছি যেটা, সেটা হচ্ছে যে আমি যে লোকটা আজকে দাঁড়িয়ে আছি, আমি লোকটার একটা, আমি চাই বা না চাই, আমার একটা লেগাসি আছে। প্রত্যেকের সেই লেগাসিটা আলাদা। টি.এস. এলিয়ট একটা অসামান্য, মানে আমার খুব মনে হয় এটা খুব প্রতিটা মানুষের পড়া উচিত। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলে ওনার একটা প্রবন্ধ ছিল। যে একটা মানুষ না, মানে দেখে মনে হয় হট করে জন্মালো। কিন্তু সে কিন্তু এসে পৃথিবীতে টপকায়নি। হ্যাঁ? তার সে একটা শিকড়, তার একটা সুতো আছে। সেই সুতোটার সঙ্গে তার বাবা-মা জড়িয়ে আছে, তার পিতৃপুরুষ জড়িয়ে আছে। পিতৃপুরুষ বা পিতৃনারী, মানে আমি বলছি মানে মা, বাবা সবার দুদিক জড়িয়ে আছে। এবং তার সংস্কৃতিগত তার একটা লেগেসি আছে। তো এই যে জিনিসটা, এইটা সম্বন্ধে সচেতন হওয়াটা আমার মনে হয় সবথেকে জরুরি। এইটা কখনো যেন এইটা ভুললে চলে না বলে আমার মনে হয়। মানে সেটাকে আমি অপছন্দ করতে পারি আজকে দাঁড়িয়ে। কিন্তু সেটা অপছন্দ করলেও আমার মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আমার জাতির বা আমার এটা নিয়েই আমার বেড়ে ওঠা। এটা নিয়ে আমার বেরোটা, মানে আমার হয়তো তখন আমি জন্মাইনি। কিন্তু আমার আজকের অস্তিত্বের মধ্যে ওটা আছে। হয়তো সেটা আমার জন্মের ৫০ বছর আগে ঘটেছে। হুম, কিন্তু আমি যে ভাষা বলি, আমি যে জাতির বা যে সমষ্টির অন্তর্গত, তার তাদের সেই জাতির বা সেই সমষ্টির যে কালেকটিভ কনশিয়াস, তার মধ্যে ওটা আছে। হ্যাঁ? তো তার মানে সেটা আমার মধ্যেও আছে। হুম। সেই শিকড়টা থেকে যেন আমরা সরে না যাই। হ্যাঁ? আমাদের জাতিগত সমষ্টিগত এক ধরনের কনশাসনেস হয়। আমি সাংঘাতিক মানে সাইকোএনালিসিস চলে যাচ্ছি। কিন্তু না, আমি যেতে পারো আমরা। কিন্তু আমি বলছি যে সেইটা সম্বন্ধে আমি বলছি না সেটার মধ্যে জোর করে গিয়ে ঢুকতে হবে। হুম। কিন্তু সেইটা ভুলে যাওয়াটা আ মানে হয় রুটেড না। মানে থাকাটা খুব একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আ থিংক গ্লোবালি, অ্যাক্ট লোকালি। হ্যাঁ? আমি আমি নিঃসন্দেহে একজন বিশ্ব নাগরিক, এবং সেটা মানে আমি এত ট্রাভেল করি, বিদেশে থেকেছি, পড়াশোনা করেছি, সেটা আমি জোর হুম, গলায় বলতে হুম, পারি। আমি হুম। একজন আ মোটামুটি ভালো রকম বিশ্ব নাগরিক আরকি। আমি পৃথিবীর যেকোনো মানুষের সঙ্গে অনর্গল আ তার দেশের আ সংস্কৃতি নিয়ে কিছু অন্তত কথা বলে যেতে পারি। আমি অবশ্যই একজন ভারতীয়, একজন গর্বিত ভারতীয় ১০০ বার।
আমি তারও আগে একজন বাঙালি। হ্যাঁ? এবং এই বাঙালি বলতেই সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, রসগোল্লা, মিষ্টি দই, ধুতি ওসব না। এই বাঙালি জাতিটার একটা ইতিহাস আছে। হুম? এবং বাঙালি বলতে আমি শুধু বাঙালি চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় মিন করছি না। আমি বাঙালি বলতে বাঙালি হিন্দু মিন করছি, বাঙালি মুসলমান মিন করছি, বাঙালি খ্রিস্টান মিন করছি, বাঙালি বৌদ্ধ, জৈন সবার কথা মিন করছি। আমি বলছি যে বাংলা ভাষাভাষী মানুষের একটা ইতিহাস আছে। আমি সেই ইতিহাস থেকে বঞ্চিত বা বাইরে নই। হ্যাঁ? এইটা সবার আগে আমার মাথার মধ্যে কাজ করে। তো আমি মনে করি এটা একটা ভালো আ জিনিস মনে রাখার জন্য যেকোনো ক্ষেত্রে প্রবেশ করলেই আরকি। সেটা যেকোনো রকম কর্মক্ষেত্রই হোক না কেন। ফ্যান্টাস্টিক। আমার লাস্ট প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে দ্য আল্টিমেট ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। মানে আমি দর্শক বা আমি একজন সাধারণ বাঙালি মানুষ পরমব্রত চট্টোপাধ্যায়কে আমি অভিনেতা, পরিচালক বা ইত্যাদি ইত্যাদি নিয়ে কি হিসাবে বা কিরকম দেখতে চাই, তুমি কিরাম চাও যে তোমার ইমেজটা কিরাম থাক? আমি চাই যে মানে আমার আশা যে আ আমি যখন আর কাজ করব না বা যখন এই পৃথিবীতে আর এ থাকবো না। বাবা, না, না, সেরকম না, 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 এভাবেই মানুষ এখনো? নি এভাবেই মানুষ নিজের ইয়েটা ভাবে। মানে আমি বলছি সেই জায়গা থেকে বলছি যে হাউ উইল পিপল রিমেম্বার মি? মানে সেই জায়গা থেকে বলছি। মনে রাখবে কিভাবে মানুষ? তাতে আমার মানে আমি চাই মানুষ আমাকে মনে রাখুক এরমভাবে যে মানে আমি আরো অনেকদিন কাজ করতে চাই সেটা হ্যাঁ, না অ্যাজ সেটাই। ইউ সেড তুমি হ্যাঁ, যেভাবে মানে না, মনে হচ্ছে না, না, ষাটোর্ধ্ব বুঝেছি। একজন ব্যক্তি বলছে। জানি। না তা না। কিন্তু আমি বলছি আমি চাই মানুষ এইটুকু ভাবুক আমার সম্বন্ধে। এখন ভাবুক, হুম, আগামীতেও মনে রাখুক। আ একজন এরম মানুষ হিসেবে যার ইংরেজিতে একটা কথা আছে সেনসিবিলিটি। মানে তোমার এক ধরনের সেনসিবিলিটি আছে। সেই সেনসিবিলিটি প্রকাশ পায় তুমি কিভাবে জামাকাপড় পরো, তুমি কিভাবে কথা বলো, তুমি কি জিনিস বানাও। হ্যাঁ? আ সেটা যেকোনো ক্ষেত্রেই হুম, আরকি। হুম। বাংলায় একটা মানে মানে মোটামুটি একটা তর্জমা করলে বলা যেতে পারে চেতনা। হ্যাঁ, ঠিক আছে? আ জ মানুষ এভাবে মনে রাখুক যে এমন একটা লোক যার চেতনা বা যার সেনসিবিলিটিস কোথাও একটা 1% হলেও মেড এ ডিফারেন্স। মানে একটা কোথাও পার্থক্য তৈরি করেছিল। কোথাও একটা এ নিজস্ব একটা ফুটিং তৈরি করেছিল। সে নিজের মতো একটা নিশ তৈরি নিজের মতো একটা জায়গা হয়তো সেই জায়গাটা হয়তো আ লক্ষ, লক্ষ কোটি, কোটি মানুষের কাছে পৌঁছয়নি। হয়তো পৌঁছেছে ১,০০০ মানুষের কাছে। বাট সেটা ইম্পোর্টেন্ট। সেই জায়গাটা অন্তত তৈরি করেছিল। এবং এই লোকটা সেই নিজস্ব সেনসিবিলিটিস দিয়ে সেই জায়গাটা তৈরি করেছিল। এইটুকু শুধু মনে রাখুন। থ্যাংক ইউ সো মাচ আজকে এতটা সময় দেওয়ার জন্য। তবে আমার মনে হয় অনেক গল্প বাকি রয়ে গেল। একটা এপিসোডে শেষ না, হবে না। অ্যাকচুয়ালি বাকি রয়ে গেল। তার কারণ তোমার সাথে কথা বলাটা আমি খুব এনজয় করলাম এবং আরো সময় পাওয়া গেলে সত্যি, সত্যি আরো অনেক জিনিস নিয়ে কথা হতো। নিশ্চয়ই আবার সুযোগ হবে। হ্যাঁ, সেগুলো আপনারা যারা কমেন্ট করবেন, যেগুলো পজিটিভ কমেন্ট করবেন, সেগুলো থেকে কারণ বিভিন্ন রকমের কমেন্ট ১০০ আসে। বার হয়তো বললাম গন্ডারের আমিও চামড়া। পড়ি না। ঠিক আছে? সো সেগুলো থেকে আপনাদের আমাদের সবার একটা মন নিয়ে আমরা পরে আরো নিশ্চয়ই আড্ডা করব। কিন্তু দেব। দারুণ জমিয়ে হলো। তবে আমার কোথাও গিয়ে এইটা খুব ভালো লাগলো যে একজন অভিনেতা তো একজন নাগরিকও বটে। একজন সচেতন নাগরিকও বটে। ভীষণভাবে। আজকে আমরা একজন সচেতন নাগরিককেও খুঁজে পেলাম। একজন অভিনেতা শুধু না, যেকোনো মানুষের একজন সচেতন একদম। নাগরিক হওয়া দরকার। আরেকটা কথা, একজন শিল্পীকে আ মানে ডেফিনিটলি তিনি তার কাজ নিয়েই তিনি যে কাজ করে শিল্পী হয়েছেন, সেটা নিয়েই তার সবথেকে বেশি মনোযোগ থাকা দরকার। কিন্তু আমার মনে হয় যেকোনো স্রষ্টাকে আম যেকোনো ক্রিয়েটরকে তার পারিপার্শ্বিক, তার সমাজ, তার পৃথিবী এগুলো নিয়ে একটা ন্যূনতম সচেতনতা তার থাকাটা দরকার। আদারওয়াইজ তার সৃষ্টি পূর্ণ হয় না বলে আমার পূর্ণ মনে হয় হয়। না বা মানুষের সাথে কানেক্ট করতে পারবে না। এক্সাক্টলি মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আদারওয়াইজ। আমি না আরেকটা প্রশ্ন করেই ফেলি। সেটা হচ্ছে যে ধরো দর্শক বা দর্শক বলা চলে না, যারা তোমাকে পরিচিত, যারা তোমাকে চেনে, তোমার এই দর্শকদের থেকে তোমার ফ্যান্স বলো, তোমার কি এক্সপেকটেশন? তোমার কাজের সূত্রেই যদি তুমি বলো। আমার কি ভালো লাগে জানো? এক্ষুনি যেটা বললাম সেটার হাত ধরেই বলছি যে এ অনেক সময় এরকম জিনিস হয় তো যেগুলো ধরো বানিয়েছি বা করেছি যেটা একেবারে স্রোতের বিপরীতে। হুম, হ্যাঁ? আম এবং ভেবে বা এমন একটা কথা বলেছি, এমন একটা স্টেটমেন্ট দিয়েছি, এমন একটা ইয়ে করেছি, হোয়াটএভার। আম
আমার দেখে ভালো লাগে যে এখনো একটা শ্রেণীর সচেতন দর্শক শ্রোতা আছেন, যারা এসে সেটাকে সমর্থন করেন, ভালোবাসা দেন। হ্যাঁ? মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি একটা ছবি বানিয়েছিলাম এই বছরের গোড়ার দিকে, মানে ২০২৫ এর একদম গোড়ার দিকে মুক্তি পেয়েছিল, 'এই রাত তোমার আমার' বলে। হুম? আ অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত আছেন ছবিটাতে। ছবিটি আ হইচই, এসভিএফ হইচই ওরা বানিয়েছিলেন মেইনলি ফর ওটিটি। হ্যাঁ? জাস্ট একটা বানিয়েছি যখন, একটু প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে দেখি না কিরম হয়। ওরা সামান্য কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছিল। ছবিটিতে মানুষ এতটাই আগ্রহ দেখান এবং আপ্লুত হন যে দুদিনের মাথায় হলের সংখ্যা প্রায় ৩ গুণ হয় আরকি। এবং সেটা কিন্তু টানা ৬ সপ্তাহ ধরে রীতিমতো ভালোভাবে চলে থিয়েটারে। সো মানে এই যে এখানে কিন্তু আমি দর্শককে সারপ্রাইজ করিনি, দর্শক আমায় সারপ্রাইজ করেছে এখানে। যে এরম একটা আজকের এই স্পিডের জগতে, যেখানে ৩০ সেকেন্ড বা ১ মিনিটের রিলের বেশি ধৈর্য কারোর নেই বলে আমাদের প্রতিনিয়ত বলা হচ্ছে সব জায়গা থেকে, এবং আমরা সেটা আমাদের সেই চ্যালেঞ্জটাকে ডিলও করতে হচ্ছে। সেখানে এরম একটা জাস্ট দুটো মানুষকে নিয়ে একটা বাড়ির মধ্যে একটা ছবি, সেটা হল ভরিয়ে, মাল্টিপ্লেক্সের শো এর পর শো এর মানুষ হল ভরিয়ে, যে একটা ২ ঘন্টার জাস্ট দুটো লোক গোটা ছবি জুড়ে। মানুষ যে এখনো দেখবেন, এই যে এই যে খুব প্লেজেন্ট সারপ্রাইজটা দর্শক আমায় দিয়েছেন, আমি আমি আশা রাখি যে অডিয়েন্স এভাবে আমাকে বলে না, আমাদেরকে এভাবে সারপ্রাইজ করতে থাকুক মাঝে মধ্যে, এবং অনেক ধারণা তৈরি হয় দর্শক সম্বন্ধে, আমাদের ভুল ধারণা, সেগুলোকে বারবার ভাঙতে থাকুক। অনেক ধন্যবাদ দাদা এতটা সময় দেওয়ার জন্য। তবে পরে কিন্তু আবার তোমাকে আসতে হবে। নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।